ব্রাজিল ইজ ব্যাক, ভিনিসিয়াস জুনিয়র ইজ ব্যাক। কোস্টারিকার সঙ্গে প্রথম ম্যাচে গোল শূন্য ড্রয়ের পর ব্রাজিল শিবিরে যে অস্বস্তিটুকু ছিল সেটা আসলে অনেকটাই কেটে গেছে আজকে। প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিয়াস এবং অন্য দুটি গোল করেছেন পাকুয়েতা এবং স্যাভিনিও। সব মিলে ব্রাজিলের জন্য এই ম্যাচটা খুব দরকার ছিল কোপায় তাদের টাইটেল মিশন শুরু করার জন্য, যে ম্যাচটা হয়তো ব্রাজিলের জন্য এই টুর্নামেন্টে একটা ডিসাইডিং ম্যাচ হয়ে যেতে পারে। এবং ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল ছাড়াও এই ম্যাচে ব্রাজিলের আরও কিন্তু বেশ কিছু প্রাপ্তি আছে, সেটাই আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভিনিসিয়াস ব্রাজিলের এই টুর্নামেন্টের পোস্টার বয়, তবে ব্রাজিলের হয়ে তার রেকর্ডটা রিয়াল মাদ্রিদের মতো কিন্তু অতটা ভালো নয়। এই মৌসুমে আমরা জানি রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ একটা মৌসুম কাটিয়েছেন, ব্যালন ডিওরের দৌড়েও তাকে আসলে অনেকে দেখছেন, কিন্তু ব্রাজিলের হয়ে তার পারফরমেন্সে সেটা আসলে খুব একটা ভালো ছিল না। মাত্র 3 গোল ছিল তার 31টির মতো ম্যাচ খেলে, যেটা আসলে ভিনিসিয়াসের সঙ্গে একেবারেই যায় না। আমরা আগের ভিডিওতে বলছিলাম কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল নেইমারকে কিছুটা মিস করছিল, সেরকম ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করার মতো কাউকে সেটা এই দল থেকে যদি কেউ করতে পারেন সেটা আসলে ভিনিসিয়াসের থেকে আসা দরকার ছিল, এবং আজকে তিনি সেটা ডেলিভার করতে পেরেছেন। ভিনিসিয়াসকে আমরা প্রথমে দেখেছি অসাধারণ কিছু পাসিংয়ের পর প্রথমে একটি গোল করেছেন, এরপর আরও একটি গোল করেছেন, এবং সবচেয়ে বড় কথা ব্রাজিলের হয়ে তিনি আসলে যে ফর্মে থাকা দরকার সেটা আসলে দেখতে পেয়েছি, এবং সামনে আমার মনে হয় আমরা জানি ভিনিসিয়াসকে হয়তো আরও ক্ষুরোধার ফর্মে দেখা যেতে পারে। এই ম্যাচে ব্রাজিলের ফরমেশনের দিকে যদি একটু দেখি, আজকে এলিসন বরাবরের মতো গোলকিপারে ছিলেন, এর উপরে মার্কিনিওস, মিলিতাও, ওয়েন্ডেলকে আজকে আমরা দেখেছি ডরিভাল জুনিয়র নামিয়েছেন। আমার মনে হয় এটা অনেকটা সাহায্য করেছে ভিনিসিয়াস জুনিয়রকে আনলক করার জন্য। ভিনিসিয়াসের এমন একজন দরকার ছিল যিনি তার সাথে খুব ভালো কম্বিনেশন করে খেলতে পারবেন, কিন্তু আগের ম্যাচে আরানা সেই কাজটা ঠিক মতো করতে পারেনি, যেটা আজকে ওয়েন্ডেল অনেকটাই করেছেন। এবং আরও একটি সাব যেটা আসলে ব্রাজিলকে আজকে খুব ভালো সাহায্য করেছে, এটা আমরা আগের ভিডিওতে বলছিলাম, স্যাভিনিও। তিনি অনেক ডাইরেক্ট ফুটবল খেলেছেন এবং তিনি একটি গোল তো করেছেনই, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার রদ্রিগো এবং ভিনিসিয়াসের সঙ্গে কম্বাইন করে তার খেলাটা বেশ ভালো ছিল। আমরা রিয়াল মাদ্রিদে দেখেছি ভিনি এবং রদ্রিগোর সঙ্গে এমন একজনকে দরকার হয় যিনি প্রতিপক্ষ ডিফেন্ডারকে ড্র্যাগ করে আনতে পারেন, যেটা আমরা বেনজেমাকে দেখেছি, বেলিংহামকে দেখেছি। এরকম একজন প্লেয়ার হতে পারেন স্যাভিনিও। আগের ম্যাচে রাফিনা ঠিক সেই কাজটা করতে পারছিলেন না, কিন্তু স্যাভিনিও আজকে অনেকটা ডাইরেক্ট ফুটবল খেলে রদ্রিগো এবং ভিনির জন্য অনেকটুকু স্পেস ক্রিয়েট করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, ব্রাজিল যে প্রথম গোলটি করেছে যখন ভিনিসিয়াস, পাকুয়েতা এবং রদ্রিগোর মধ্যে ইন্টারচেঞ্জ করে, সেটা আমরা জানি যে এই টুর্নামেন্টের তো বটেই অনেক দিনের মধ্যে ব্রাজিলের সম্ভবত সেরা গোলগুলোর একটি অসাধারণ একটি টিম গোল ছিল, এবং এই গোলটার পরে ব্রাজিলের কনফিডেন্স আসলে অনেকটা বুস্ট আপ করেছে। তাই সব মিলে বলা যায় ব্রাজিলের আজকের ফরমেশনটা যে দুটো চেঞ্জ করেছেন সেই দুটো চেঞ্জই ডরিভালের জন্য দারুণ কাজে এসেছে, এবং তিনি সম্ভবত সামনে ব্রাজিলকে এই ফরমেশনে খেলাতে পারেন। এই ফরমেশনের আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার ছিল আজকের ম্যাচে, প্যারাগুয়ে কোস্টারিকার মতো কিন্তু সিট ব্যাক করার ট্রাই করেনি। তারা ব্রাজিলের যে অ্যাটাক তার বিরুদ্ধে তারা সমানে পাল্লা দিয়ে খেলার চেষ্টা করেছে, এমনকি ব্রাজিলের সমান শট তারা টার্গেট করেছে। এই মুহূর্তে আমরা স্ক্রিনে যে স্ট্যাটগুলো দেখতে পাচ্ছি তাতে পরিষ্কার প্যারাগুয়ে ব্রাজিলের চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করেছে, তারা ব্রাজিলের কাছাকাছি শট করার ট্রাই করেছে, শর্টস অন টার্গেট ছিল সমান, পজিশনও তারা খুব একটা পিছিয়ে ছিল না, এবং এক্সপেক্টেড গোলও বেশ ভালোই ছিল তাদের। সব কিছু মিলে বলা যায় প্যারাগুয়ে ব্রাজিলের বিপক্ষে কিছুটা খেলা ট্রাই করেছে বলে ব্রাজিল আসলে তাদের নিজেদের খেলাটা খেলতে পেরেছে, সেই কারণে অনেকগুলো তারা গোল পেয়েছে, গোলের সুযোগ ক্রিয়েট করতে পেরেছে। আমরা ম্যাচে দেখতে পাচ্ছি 4টি গোল হয়েছে, কিন্তু আমরা যারা ম্যাচ দেখেছি তারা জানি এই ম্যাচে ব্রাজিল অন্তত আরও 2 থেকে 3টি গোল বেশি পেতে পারত। আমরা পাকুয়েতাকে দেখেছি প্রথমে তিনি একটি পেনাল্টি মিস করেছেন এবং এরপর তিনি আরও একটি পেনাল্টি থেকে গোল করেছেন। এখন এখানে আসলে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, কেন পাকুয়েতা সেকেন্ড পেনাল্টিটা নিলেন, কেন সেটা ভিনিসিয়াস নিলেন না, এবং ভিনিসিয়াস যদি সেই পেনাল্টিটা নিতেন তাহলে তার আজকে হ্যাটট্রিক হয়ে যেত। এখানে একটা মজার ব্যাপার, যখন পেনাল্টিটা ব্রাজিল পায় তখন আমরা দেখেছি রদ্রিগো, পাকুয়েতা, ভিনিসিয়াস এমনকি মিলিতাওকেও উপরে এসে নিজেদের মধ্যে কথা বলতে, এবং শেষ পর্যন্ত ঠিক হয় পাকুয়েতাই সেই পেনাল্টি নেবেন। আমরা জানি টিমে সবসময় একজন ডেজিগনেটেড পেনাল্টি টেকার থাকেন, খুব বেশি ব্যতিক্রম না হলে তাকে চেঞ্জ করার দরকার হয় না। আজকে পাকুয়েতা প্রথম পেনাল্টি মিসের পর তার কনফিডেন্স যেটুকু কমে গিয়েছিল, পরের পেনাল্টি নিয়ে আসলে সেটা অনেকটাই বেড়ে গিয়েছে, এবং পাকুয়েতার জন্য এটা যেমন দরকার ছিল ব্রাজিলের জন্য দরকার ছিল। হ্যাঁ, ভিনিসিয়াস হয়তো হ্যাটট্রিক পাননি, কিন্তু
তিনি জানেন তার সতীর্থকে বুস্ট আপ করা দরকার, এবং আমার মনে হয় এটা ব্রাজিলের জন্য লং রানে গিয়ে আরও অনেক বেশি হেল্প করবে সবগুলো প্লেয়ারকে তাদের কনফিডেন্স ফিরে পেতে, এবং সব কিছু মিলে টুর্নামেন্টে তাদেরকে লং রানে এই টিম কম্বিনেশনটা এবং টিম কেমিস্ট্রিটা আজকের ম্যাচে যেটা দেখা গেছে সেটা ব্রাজিলের জন্য বড় একটা অ্যাসেট হতে পারে। এই ম্যাচে ব্রাজিলের আরও একটি বড় প্লাস পয়েন্ট ছিল জোয়াও গোমেজ এবং পরে ডগলাস লুইসের বদলি হিসেবে নামা। আমরা দেখেছি জোয়াও গোমেজকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল কেন তাকে স্টার্টিং 11-এ রাখা হয়েছে। তিনি কিন্তু 2 ম্যাচে বেশ ভালো খেলেছেন এবং প্রতিপক্ষের খেলা নষ্ট করতে তিনি বেশ ভালো একটা ভূমিকা পালন করেছেন। আজকের ম্যাচও ডিফেন্সিভলি বেশ সলিড ছিলেন তিনি। আমার কাছে মনে হয় যতই ব্রাজিলের খেলা গড়াবে তত জোয়াও গোমেজের ভূমিকাটা আরও বেশি যেটাকে বলবো ইনফ্লুয়েন্সিয়াল হবে। এবং পরে আমরা দেখেছি ব্রুনো গিমারেসের জায়গায় যখন ডগলাস লুইস এসেছেন তখনও ব্রাজিল বেশ ডমিনেট করতে পেরেছে। সব মিলে ব্রাজিলের মিডফিল্ড নিয়ে যে চিন্তাটা ছিল সেটাও কিন্তু অনেকটা কমে গেছে আজকের ম্যাচের পরে। এবং এখন শেষ করার আগে যে প্রশ্নটি সবার আগে উঠবে, ব্রাজিলের নকআউটে ওঠার পরটা আসলে কেমন হলো। আপনারা স্ক্রিনে এখন পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন, সেখানে আসলে পরিষ্কার ব্রাজিল এই মুহূর্তে পয়েন্ট তালিকার 2-এ আছে, সবার উপরে কলম্বিয়া। ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে যদি শেষ ম্যাচটা জিততে না পারে তাহলে তারা আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট উঠতে পারবে না, এবং ব্রাজিল যদি জেতে তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠবে। কিন্তু হারলে অথবা ড্র করলে সেটা আসলে হবে না। ব্রাজিল হেরে গেলেও আসলে তাদের নকআউটে ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ গোল ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয় কোস্টারিকার চেয়ে ব্রাজিল অনেকটা এগিয়ে আছে। তাই ব্রাজিল যদি বড় ব্যবধানে না হারে অথবা কোস্টারিকা যদি অনেক বড় ব্যবধানে না জেতে তাহলে আসলে ব্রাজিলের নকআউট অনেকটা নিশ্চিত। কিন্তু ব্রাজিল চাইবে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠতে। যদি সেটা না হয় তাহলে তাদের নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে, যেটা আসলে এই মুহূর্তে ব্রাজিল অবশ্যই অ্যাভয়েড করতে চাইবে। ব্রাজিলের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে আসলে ব্রাজিল কেমন খেলে সেটার ওপরই তাদের আসলে টুর্নামেন্টের পরবর্তী প্রতিপক্ষ কে হবে সেটার অনেকটাই ডিপেন্ড করছে।